হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের দিন ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিভিন্ন জিনিস নিয়ে কথা বলেছিলাম। আমরা আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার বিভিন্ন টুলস এবং টেকনিক সম্পর্কে জানবো। তো এর আগের দিন আমি বলেছিলাম যে যদি এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, আমি আবার একটু বক্স করতে চাচ্ছি যে এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তখন তার সলিউশন হচ্ছে এরকম হয়। এখানে এই সলিউশনকে বলা হয় জেনারেল সলিউশন। কারণ এখানে 4 বিট্যারি কনস্ট্যান্ট এ এবং বি আছে, কালকে আমরা বলেছিলাম। এবং আমরা আরো বলেছিলাম যে আমরা যখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আসলে সলভ করতে চাই, তখন আমাকে আসলে ইন্টিগ্রেশন করতে হবে। আর ইন্টিগ্রেশন কতগুলো হবে এর কালকে আমরা লিখে দিয়েছিলাম যে ইন্টিগ্রেশন কতগুলো হবে সেটা নির্ভর করবে আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারের উপর। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আজকে যেটা শুরু করতে চাই মূলত যে আসলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইলাম, এটাকে আসলে সলভ করার জন্যই এত কিছু। এবং আমরা কালকে দেখাইছিলাম যে আমরা কেন সলভ করি। কালকে বলছিলাম যে আসলে আমরা যখন ছোটকালের পড়া পড়ছিলাম গ্রাফিক্যাল মেথড দিয়ে, তখন আমরা বলছিলাম যে আসলে তারা কোথায় গিয়ে ইন্টারসেক্ট করে, এই যে এটা খুঁজে পাওয়াই হচ্ছে সলিউশন। আর আমরা যখন বড় হয়েছি, তখন যখন টাইমের সাপেক্ষে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে থাকে, তার মানে এখন আমাকে সুন্দর করে বলতে হবে যে একটা টাইমের সাপেক্ষে একটা পার্টিকেল যদি আমরা ধরে নিই, সেই পার্টিকেলটা কোথায় কিরকম বিহেভিয়ার বা কিরকম ব্যবহার করছে সেটা আমি জানতে চাই। সেটা জানতে চাওয়ার যেহেতু আমার উদ্দেশ্য, সেই কারণেই হচ্ছে আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করে থাকি। এটা আমরা বুঝলাম। তো আমরা আসলে মূলত সব ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনই সলভ করব না। আমরা আসলে প্রথম যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন যারা আছে তাদেরকে সলভ করতে যাই। তো নাম থেকেই বুঝতে পারছেন এটার অর্ডার হচ্ছে ফার্স্ট অর্ডার হবে এবং ডিগ্রিটাও হচ্ছে ফার্স্ট হবে। তা আমরা একটা বলছি যে আসলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন তার একটা রূপ হচ্ছে এরকম এরকম যেখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট এখানে অর্ডার হচ্ছে 1 এবং অর্ডারের যে সর্বোচ্চ পাওয়ার, আমরা যদি বলি যে অর্ডারের সর্বোচ্চ অর্ডার এখানে হচ্ছে 1, তারকে যদি আমরা পাওয়ার করতাম তাহলে পাইতাম 1। সেটা তো দেওয়া লাগে না, এই কারণে এখানে এটা ডিগ্রিও হচ্ছে 1। এই কারণে আমি এখানে বলছি যে দ্য মোস্ট জেনারেল, এখানে আমি বলছি দেখেন দ্য মোস্ট জেনারেল ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা আসলে দেখতে আসলে এরকম হয়। কিরকম? এই যে নিচের মতো, কি dy dx ইকুয়ালস টু এফ অফ এক্স কমা ওয়াই। অর্থাৎ এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাংশন, সেটা হবে এক্স এবং ওয়াই এর ফাংশন। কিন্তু এখানে স্পষ্ট বুঝতে হবে যে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কেন? কারণ এক্স এর সাপেক্ষে করছি, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আচ্ছা, এখন উদ্দেশ্য কথা হচ্ছে যে ঠিক আছে, আমরা একটা ডিফারেনশিয়াল ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল তাকে ইকুয়েশন পাইলাম, তাকে আমরা সলভ করব। তো সলভ করতে যেহেতু ইন্টিগ্রেশন করা লাগে এবং কতবার করব সেটা বলছিলাম যে আসলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারের উপর সেটা নির্ভর করবে, তাই না? তো ঠিক আছে, ইন্টিগ্রেশন তো সহজ। বলছে না, আসলে এত সহজ তো আমরা যতটা ভাবছি, তাহলে তো এত ঢোল ঢাল ঢাক ঢোল পিটাইয়া একটা নতুন কোর্সই চালু করতে হইতো না, যে আমরা যদি টেনের বা সরি ইন্টারমিডিয়েটের ইন্টিগ্রেশন দিয়ে সব পায়রা দিতাম। তো আমরা সেটাই আমরা একটু লিখছি যে ইন্টিগ্রেশন অফ দিস, দিস মানে এই যে ইকুয়েশনের, যদি আমরা এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এই এক নাম্বার, তাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলেই আমরা হচ্ছে সলিউশন পাই, এবং এই সলিউশনটার নাম জেনারেল সলিউশন। কালকে আমরা বলছি। ওকে, এটা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে এখানে যেটা বলছে এই লাইনটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। স্যাররা যদি বলে ঠিক আছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করবে সেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে, তো এত কিছু লাগে কেন? তখন এই কথাটা বলতে হবে। আচ্ছা, আসলে ডিরেক্ট ইন্টিগ্রেশন ইজ নট অলওয়েজ পসিবল, সব সময় এটা পসিবল নাও হতে পারে একদম সরাসরি ইন্টিগ্রেশন করা। তার জন্য আমরা কিছু আসলে মেথড শিখবো, কি টু মেক দিস ওডিই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আসলে অন্তরীকরণ যোগ্য হয়। তার মধ্যে এই যে মেথড বললাম বা কিছু টেকনিক শিখবো। এক নাম্বার হচ্ছে যে আমরা যদি দেখি কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এরকম সেপারেশন অফ ভেরিয়েবল করা যায়, তখন একটা সহজ নিয়ম আছে। কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি হোমোজিনিয়াস দেখি, তখন কিভাবে সলভ করতে হবে তার একটা নিয়ম আছে। তো এই নিয়মগুলো আমরা এখন দেখতে চাই প্রত্যেকটার জন্য। ওকে, তাহলে আমরা একটা সেপারেশন অফ ভেরিয়েবলের একটা एग्जांपल দিয়েছি, যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে লেখা আছে। আমরা বুঝতেই পারছি এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই সম্পর্কে আমাদের আর বলার দরকার নেই। এখানে যেহেতু দেখেন এক্স এবং ওয়াই যুক্ত দুটি ভেরিয়েবল আছে, আমরা সেই কারণে
যে চেষ্টা করেছি যে দেখেন ওয়াই কে ওয়াই এর জায়গায় নিতে এক্স কে এক্স এর জায়গায় নিতে। এখন হচ্ছে আমি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। এখন হচ্ছে এটাকে কতবার ইন্টিগ্রেশন করতে হবে সলিউশনটা পেতে গেলে বলছে এটাকে হচ্ছে একবারই পেতে হবে একবারই ইন্টিগ্রেশন করতে হবে, কারণ এর অর্ডার দেখেন, এর অর্ডার কত, অর্ডার হচ্ছে 1, সুতরাং অর্ডার যত ইন্টিগ্রেশন ততবার করতে হবে, আমি বলেছিলাম কিন্তু। তাই ইন্টিগ্রেশন একবার করছি, দেখেন উভয় পক্ষে ইন্টিগ্রেশন করছি এবং এই এভাবে সাজায় লিখছি। আমরা জানি যে এটা একটা সূত্র আছে 1/y মানে আসলে ln y, আর এটাকে লেখা যায় হচ্ছে x²/2। তো আমরা চাচ্ছি হচ্ছে, কালকে নিশ্চয়ই সবার মনে ছিল যে জেনারেল সলিউশন এবং হচ্ছে আপনার পার্টিকুলার সলিউশন যখন পড়াচ্ছিলাম, আজকেও বলছি যে এটা যখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, এর অর্ডার ছিল হচ্ছে 2, তখন এখানে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আসছিল, 2টা, ঠিক আছে। তার আজকে আমাকে আমরা যেহেতু ফার্স্ট অর্ডার নিয়ে পড়ছি, তার মানে হচ্ছে আমাকে এই সলিউশন করলে তার একটা আরবিট্রারি কনস্ট্যান্ট পাইতে হবে, এবং সাথে সাথে এই যে যে বাম সাইডে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পাইতে হয়, এই যে y মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এর আগের দিন আমরা বলেছিলাম যে একটা এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তার অর্ডার ছিল 2, তাকে যদি আমরা সলভ করতাম তাহলে এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট পাইতাম 2টা, কারণ অর্ডার 2টা। তা আজকে যেহেতু আমরা হচ্ছে আপনার অর্ডার হচ্ছে 1 যুক্ত আমরা পড়াচ্ছিলাম, তার মানে আমাদেরকে এখানে যে সলিউশনটা পাবো সেটা সাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে y, এখানে যেহেতু y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y ইকুয়ালস টু একটা আরবিট্রারি কনস্ট্যান্ট তারপরে x, এরকম একটা ব্যাপার পাবো নাকি বুঝি নাই? 2টা আরবিট্রারি কনস্ট্যান্ট পাবো না, একটা পাবো। তো এটা একটু মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা একটু দেখতে চাই যে আমরা আসলে কি করতেছিলাম। এখানে দেখেন আমাদের কাছে এখানে এরকম একটা ব্যাপার আছে, এখানে আসছে, কেউ চাইলে এখানে লিখে দেখতে পারে যে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট ই ইজ সি, এই যে এরকম ই টু দি পাওয়ার সি আছে, এমনি লিখে দিতে পারে। অথবা কেউ চাইলে যে আসলে ই টু দি পাওয়ার সামথিং প্লাস সামথিং আছে, তো এই কারণে এটাকে আমরা এরকম লিখতে পারি ভেঙে যে ই টু দি পাওয়ার এটা ইনটু ই টু দি পাওয়ার সি। আর এই ই টু দি পাওয়ার সি কে বলা হবে একটা কনস্ট্যান্ট, বলেন ই টু দি পাওয়ার সি একটা কনস্ট্যান্ট না? সেই কনস্ট্যান্টের নাম দিলাম এ। এই দেখেন এবার সেই আকারে আসছে যে এ সামথিং ভেরিয়েবল কিছু একটা ব্যাপার আসছে, তাই না? তাহলে y ইকুয়ালস টু আকার আসছে, তাহলে এটা একটা সলিউশন নাকি বুঝতে পারি নাই? যদি অর্ডার থাকে 1, তার আরবিট্রারি কনস্ট্যান্ট হবে একটা, তাহলে এটা কি বুঝছে? এটাই হুইচ ইজ আ জেনারেল সলিউশন, হুইচ ইজ আ জেনারেল সলিউশন, ঠিক আছে? তো খুব সহজ না? আচ্ছা, তাহলে এটা একটা ব্যাপার গেল। তাই এটা আমাদের জন্য দেখছেন যে সেপারেশন অফ ভেরিয়েবল কত সহজ। আর যদি সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে না করতেন, আপনি যদি একদম সরাসরি করতেন, দেখেন তো কত কঠিন হইতো। এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন, এখন এটা কার সাপেক্ষে করব? এই যেখানে y x আছে, y ইজ এ ফাংশন অফ আবার কিন্তু x, y ইজ নট কনস্ট্যান্ট, এত কিছু বিবেচনা না করে বলছে যদি এরকম দেখতে পাই যে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল করতে পারি, তখন আমরা এইভাবে করে ফেলতে পারি, খুব সহজ। এটাই হচ্ছে কিসের জেনারেল সলিউশন হবে। দেখে তো বুঝতে পারছে কিনা? এই যে টেকনিক গুলা, এটাই হচ্ছে এখানে শেখানো হয় যে একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে এইভাবে সলভ করতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যেতে চাই আসলে হোমোজিনিয়াস ইকুয়েশন। তো আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনটা কি বা কিভাবে পাওয়া যায়, এটা নিয়ে তো একজনের কোশ্চেন থাকতে পারে যে হোমোজিনিয়াস ইকুয়েশন কি। তো সেই ডেফিনেশনটা লিখছি, আমরা লিখে ফেলছি ডেফিনেশনটা। তো আমরা যে কাজটা করতে চাই, চলেন আমরা একটা এক্সাম্পল আগে দেখে নিই যে আসলে এটা কেন হোমোজিনিয়াস ইকুয়েশন, তারপর আমরা ডেফিনেশনটা বুঝাবো। সাপোজ ওরা বলে দিল আমাদেরকে যে সলভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, আর এখানে আসছে হচ্ছে 2xy dy ইকুয়ালস টু 0। এখন এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন, তাই এটাকে আমরা বিভিন্ন টুলস এবং টেকনিকের মাধ্যমে করে ফেলবো। এখন কেন এটা হোমোজিনিয়াস, আমি যেটা শর্টকাট সহজে বলবো সেটা হচ্ছে আপনি এটাকে একটু ভেঙে নিলে, আমরা জাস্ট আমরা একটু ম্যাথের সাথে ফাইজলামি করতে চাই, এটাকে যদি ভেঙে নিতে চাই, এরকম একটা ব্যাপার আছে, তাই না? এখন দেখবেন যে প্রত্যেকটা, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, মনে করেন এটা একটা টার্ম পদ, তাহলে এই পদে দেখেন ভেরিয়েবলের পাওয়ার 2, এই পদে ভেরিয়েবলের পাওয়ার 2, এখানে ভেরিয়েবলের পাওয়ার 2, কারণ x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, 2। এই যে প্রত্যেকের পাওয়ার বা ঘাত যদি সমান হয় তাকে বলা হয় সমমাত্রিক, ইংলিশে বলা হয় হোমোজিনিয়াস, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছি, এটা কি হবে? একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হবে। আর এই কথাটাই বলছে এতক্ষণ পর্যন্ত, যেই কথাটা বলছি যে দেখেন এটাকে যদি মনে মনে আপনি যদি মনে করে নেন, এটা হচ্ছে p ইজ এ ফাংশন অফ xy হতে পারে, আবার এটা হচ্ছে q ইজ এ ফাংশন অফ xy হতে পারে, এবং তাদের ঘাত যদি সেম ডিগ্রি থাকে, দেখেন সেম ডিগ্রি যদি হয়,
তখন আমরা এই যে এরকম ইকুয়েশনকে আমরা বলবো একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। নাকি বুঝাইতে পারিনি? কেন এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি? কারণ আপনি যদি চান একে সাজায় লিখতে পারেন এভাবে, dy dx একটা মাইনাস এখানে x স্কয়ার y স্কয়ার ওভার 2xy। দেখেন তো এটাকে এভাবে লেখা যায় কিনা। আর এখান থেকে দেখেন আপনি এটা কি বলছিলাম যে কতবার ডিফারেন্সিয়েশন করা আছে এখানে, একবার, তার মানে অর্ডার 1, ডিগ্রি কত 1, তার মানে এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। কিন্তু ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন ঠিক আছে, এরও আরেকটা স্পেশাল নাম হচ্ছে এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেমনে বুঝলাম? কারণ p অফ x y আর q ইজ এ ফাংশন অফ x y এদের সেম ডিগ্রি আছে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এই কারণে এটার নাম হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা ঠিক আছে, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলে আমরা কি করব? বলছে যদি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন পাই, যদি কখনো, তাহলে আমি এখানে নোট দিয়ে লিখে ফেলি, নোট, যদি কখনো আমরা দেখতে পাই একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের কাছে আসে, তখন যে কাজটা করতে হবে আপনাকে, এই যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে আপনার y, তাহলে y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে y ইকুয়ালস টু v ইনটু হচ্ছে একটা গুণ। আচ্ছা তাহলে এইভাবে না দেই, ইনটু আমাদের হচ্ছে এখানে দিতে হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই আকার একটা জিনিস ধরতে হবে। আচ্ছা, যেখানে আমরা একটু বলে রাখা ভালো যে হয়, যেখানে এই যে v দেখতেছেন এটা ইজ এ ফাংশন অফ x, ইজ আ ফাংশন অফ x, এতটুকু মনে রাখতে হবে। ফাংশন অফ x বলতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এতটুকু জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এটা যদি আপনি করতে পারেন, এই ট্রান্সফরমেশনটা যদি করতে পারেন। এখানে আমি ট্রান্সফরমেশন এই কারণেই বলছি যে আসলে y কে আমরা v ইনটু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই যে এটা দ্বারা আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা দ্বারা আমরা কি করতে চাই? রিপ্লেস করতে চাই বা ট্রান্সফর্ম করতে চাই। নাকি বুঝি নাই? ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলে আপনি যে কোনো একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেখেন, তাহলে তাকে ইজিলি সলভ করে ফেলতে পারবেন। আমি কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার। তো আমরা কি কাজ করতে চাই? আমরা যেহেতু এই ট্রান্সফর্মটা, এই যে y কে v ইনটু x, আমাদের এই উদাহরণের ক্ষেত্রে v ইনটু x, কেন? কারণ x হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে যদি আমরা 1 নাম্বার দেই, তাহলে দেখেন আমাদের উদ্দেশ্য কি? আমরা y ইকুয়ালস টু তাহলে vx পাবো। কেন? কারণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y। আর vটা কি? v হচ্ছে, বলতে হবে v ইজ দ্য ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে x। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে নোটটুকু আমরা মুখস্থ করে ফেলি। এই অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে সুন্দর করে সলভটা করব। কিভাবে? যে লেট y ইকুয়ালস টু vx হয়। আর এটাও বলে দিতে হবে যেখানে vটা হচ্ছে ইজ এ ফাংশন অফ x, এটা হচ্ছে x এর ফাংশন। এখন আসলে আমরা কি করেছি আগে একটু ফিল করেন। আমরা আসলে ব্যাপারটা দেখেন, আমি আসলে কি করেছি, এখানে y ইকুয়ালস টু y কে আসলে vx দ্বারা ট্রান্সফর্ম করেছি, অর্থাৎ কোথাও y আর থাকবে না, এটাই তো করেছি। দেখেন তো আমরা যখন ছোটকালে ইন্টিগ্রেশন করতাম, আমরা যখন কিছুকে ধরতাম, যেমন সাপোজ এখানে sin x ছিল, এখানে cos x ছিল, সাপোজ আরো কিছু ছিল, তখন আমাদের থিটাও কিন্তু পরিবর্তন হয়ে যেত। মনে আছে যে আমরা যখন কোনো কিছু একটাকে ধরে নিতাম, তখন আমাদের আসলে এক্সাম্পলটা আমি একটু বানাই দেই, না হলে বুঝতে পারবেন না। যেমন আমরা মনে করেন, দেখি তো অঙ্কের মধ্যে এরকম করতাম, একটা উদাহরণ দেই। এখানে 2 স্কয়ার, এখানে হচ্ছে এখানে দিতাম হচ্ছে ধরেন সাপোজ x স্কয়ার। তখন এটা যখন আমরা করতাম, সাপোজ এখানে আপার লিমিট লোয়ার লিমিট আছে, তখন আমরা কিন্তু এরকম একটা কাজ করতাম যে এটা কেমন দেখা যায়, একটা বৃত্তগুটে এই x সমান যদি কেউ আমরা ধরে নিতাম যে 2 sin থিটা, তাহলে কি হতো? এখানে যদি এবার বসাইতাম তাহলে রুট মুক্ত হইতো। 2 স্কয়ার, এখানেও আসবে হচ্ছে 4, আর এখানে আসবে sin স্কয়ার থিটা। এবার যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা 4 কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এখান থেকে যেটা পাইতাম 4 কে ভাঙলে আসে 2, আর এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। cos স্কয়ারের সাথে এই রুট কাটা যাবে, স্কয়ার রুট থাকবে হচ্ছে cos থিটা, তাহলে 2 cos থিটা থাকবে। তখন আমাদের জন্য এই যে সহজ হয়ে যাইতো। তারপরে কি করতাম? এই dx কেও কিন্তু আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমরা কি করতাম? আবার
এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, তারপরে এখানে লিখতাম 2 cos থিটা, আসলে তো এটা থিটা না, এই যে আসলে তো এটা এক্স ছিল না, থিটাটা, এই কারণে এখানে করতাম ডি থিটা ডিএক্স। এরপর এখানে করতাম 1, এখানে 2 cos থিটা ডি থিটা, আর এখানে পাইতাম ডিএক্স। দেখেন তো বুঝছেন কিনা, এগুলো সব পরিবর্তন করতাম। একটা জিনিস ধরলে ওই এক্স আর রাখতাম না, মানে দ্যাট ইজ বলতে চাচ্ছি যে এক্স এর সাথে একটা দুশ্মনী, যে আমরা এক্স কে আসলে পরিবর্তন করতে চাই কি দ্বারা, থিটা দ্বারা। ঠিক তেমনি এখানে যেই কাজটা করলাম, এখানে আমরা আসলে ওয়াই এর সাথে একটা দুশ্মনী শুরু করলাম, যে ওয়াই তুমি থাকতে পারবে না, দেখি তুমি কেমনে থাকো। ঠিক আছে, তাহলে ওয়াই যুক্ত যা কিছু আছে সবাইকে পরিবর্তন করতে হবে। এই যে ওয়াই যুক্ত যা যা আছে, তাহলে এখানে ধরলাম ওয়াই এর পরিবর্তে আমি বসাই দিতে পারলাম বিএক্স, এখানে বসাই দিতে পারলাম বিএক্স, কিন্তু এখানে ডিওয়াই ডিএক্স কি লিখবো? এই কারণে আমি একটা কাজ করতে চাই, যে ডিওয়াই ডিএক্স কে যদি আমি লিখতে চাই, এইটাকে আমি ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই এক্স এর সাপেক্ষে, তাইলেই পাওয়া যায় ডিওয়াই ডিএক্স। এখানেও এক্স এর সাপেক্ষে আমরা ভিএক্স কে ডিফারেন্সিয়েশন করতে চাই, যেহেতু ভিটা কনস্ট্যান্ট না, বরং ভি ইজ এ ফাংশন অফ এক্স, সুতরাং এটা ইউ ইনটু ভি এর একটা ফর্মুলা পড়বে। তো আমি যদি এরকম করি, ভি কে রাখতে চাই, এক্স কে ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে এরকম আসবে। আবার এক্স কে রাখতে চাই, আবার ভি কে করতে চাই, এরকম আসবে। দেখি তো বুঝছি কিনা। দিন শেষে এখান থেকে আমরা যেটা পাই dy dx, এটা সমান পাইলাম ভি dx, আর dx মানে হচ্ছে 1। আচ্ছা, এটা মানে হচ্ছে x dv আর dx। দেখি তো বুঝছি কিনা। তাহলে দেখেন আমি একটু হাইলাইটস করতে চাই, এখানে dy dx সমান এটা পাইলাম, আর এই যে হাইলাইটস করাই ছিল আগে থেকে, তারপর এটাকে আরেকবার দিচ্ছি y সমান vx। এইগুলা সব এক নঙ্গে বসাতে চাই। তো যে এক নঙ্গে বসাতে চাই, কি আসে, পুটিং দিস ইন 1 আমরা যদি বসাই তাহলে কি পাই, বলে আমরা এরকম একটা পাবো যে v প্লাস এক্স dv dx। ওকে, এরপর এখানে যেটা পাই, এখানে পাই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে 2xy। আচ্ছা, একটা কাজ করে ফেলি, এখানে যেটা আছে সেটা হচ্ছে আমি একটা এখানে বসাই দিতে হবে, তাই না? এখানে তো বসাই নেই, ওকে, এখানে বসাই নেই। এখানে একটা কাজ করি, ওয়াই এর পরিবর্তে বসাই দিতে হবে, তাই না? ওয়াই কে আমরা রাখতে চাই না, তাহলে এখানে থাকবে হচ্ছে ভি স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 2, এখানে এক্স স্কোয়ার, ওয়াই সমান যেহেতু ভি এক্স, এখানে একটা ভি, কারণ ওই এক্স এর সাথে এক্স গুণ করছে, কারণ এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে যে কাজটা করব সেটা হচ্ছে একটা মাইনাস এক্স স্কোয়ার যদি কমন নেই, তখন থাকে 1 প্লাস ভি স্কোয়ার। দেখি তো বুঝতে পারছি কিনা। আর এখানে থাকবে হচ্ছে 2x স্কোয়ার ভি। তাহলে এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এটার সাথে এটা কাটা ফেলি, তাহলে যেটা থাকবে একদম শর্টকাট সহজ। মানে এগুলো একটু বড় ক্যালকুলেশন, বাট অঙ্কগুলো সহজ থাকে, কিন্তু আমাদের বড়গুলো আসবে না। আমাদেরকে যদি ভাই জিজ্ঞেস করে, এই কারণে হচ্ছে আমি জিজ্ঞেস করছি, আর কিছু না। ঠিক আছে, ওকে। এখন সবার কাছে আমার যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে এরকম, এখানে আসলে কি কি আছে দেখেন তো। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ভি আর এক্স আছে, সুতরাং আমরা ভেরিয়েবল সেপারেশন করে ফেলবো। এখানে আসলে ভি আর এক্স আছে, সুতরাং আমরা ভেরিয়েবল সেপারেশন করে ফেলবো। ভেরিয়েবল সেপারেশন করতে পারলে করব। এখন এখানেও কিন্তু ছিল দেখেন এক্স আর ওয়াই, কিন্তু আমরা সেপারেশন করতে পারলে তখন করতে পারবো, কিন্তু করতে পারছিলাম না, কিন্তু কারণ ওয়াই এর সাথে এখানে এক্স ছিল, দেখছেন এই যে ডি এক্স ছিল। এটা বুঝতে হবে আগে, যখন যখন আমরা করতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখি। এখানে একটা কাজ করি, এক্স ডিভি ডিএক্স কে এভাবে রাখি, আর এখানে -1 মাইনাস ভি স্কোয়ার করি, এখানে 2v থাকুক, আর এখানে মাইনাস ভিটা এই পাশে নিয়ে আসি, তাহলে সব ভি যুক্ত চলে আসবে। এখানে 2v একটা লসাগু নেই, তাহলে -1 মাইনাস ভি স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার থাকে। তাহলে দিন শেষে এটাকে লিখতে পারি একটা মাইনাস কমন নিয়ে 1 প্লাস 3v স্কোয়ার। দেখি তো বুঝছি কিনা। আর এখানে 2v। তো এখন আমরা ভেরিয়েবল সেপারেশন করব, অর্থাৎ ভি আর এক্স কে আলাদা আলাদা করে ফেলবো। এবার দেখেন, তাহলে এটাকে সুন্দর করে লিখতে পারি আমরা চাইলে, যে dx বাই x আমরা যেহেতু আর গুণনের মাধ্যমে করে ফেলতে চাই, তো এখানে আমরা যেটা লিখতে পারি 2v, এখান থেকে হচ্ছে 1 প্লাস 3v স্কোয়ার, একটা মাইনাস তো আছে, মাইনাস দিচ্ছি। দেখেন তো এরকম লেখা যায় কিনা, সাথে একটা ডিভি দেওয়া যায় কিনা, দেখেন তো ঠিক আছে কিনা। এই দেখেন, এই ডিভি এর সাথে 2v গুণ ছিল, dx এর সাথে এটা গুণ ছিল, এই যে ডিভি 2v, দেখেন এই যে ডিভি এর সাথে x গুণ ছিল, দেখেন সব মিলতেছে। এই যে x এর সাথে 2v তারপর dv গুণ, দেখছেন? আচ্ছা, সব মিলতেছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো, কারণ ভেরিয়েবল সেপারেশন। এবং কতবার করব? একবার করব। কেন করব ইন্টিগ্রেশন একবার? কেন করব? কারণ এটা ছিল ফার্স্ট অর্ডার। হ্যাঁ, একদম সহজ। আচ্ছা, মাইনাস 2v 1 প্লাস 3v স্কোয়ার dv। আচ্ছা, এখন যে এই কাজটা করতে হবে, আমরা জানি 1/x মানে হচ্ছে আসলে ln x, আর এখান থেকে আমরা যেটা পাই,
সেটাকে আমরা আরেকটু মডিফাই করতে চাই। সেই মডিফাইটা কি, আমি এখন একটা কাজ করতে চাই, এখানে তাহলে 6b আনতে পারি। কেন? কারণ এই যে 3টা বেশি আনছে, এখানে 3 এটা বেশি আসছে, এই কারণে 6b কেন আনলাম, এটাও প্রশ্ন হতে পারে যে আপনি কেন আনলেন। এই ব্যাখ্যা আমি বলছি। ব্যাখ্যা হচ্ছে আমরা ছোটকালে একটা জিনিস পড়েছিলাম, এখানে যদি নিচে f of x থাকে আর উপরে যদি f prime x থাকে, তাকে যদি ইন্টিগ্রেশন করতে দেয় তখন আসলে এটা রেজাল্ট হয় হচ্ছে 1 ln fx। অবশ্যই ঠিক আছে। তাহলে এখানে ব্যাপারটা আসলে সেটাই হবে, এখানে ব্যাপারটা কি হবে সেই হবে। দেখেন এই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করি, উপরেরটা পাওয়া যায় না, 6b পাওয়া যায় না, এই কারণে আমি একটা আমার বানিয়ে নিয়েছি, কারণ আমাকে সূত্র পড়তে হবে তাই না। এখানে ln x। এখন দেখেন 1/3 এইটার সাথে কি আসবে বলছে ln, এরকম একটা ব্যাপার আসবে। দেখি তো বুঝতে পারছি কিনা, এখন একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে যে এরকম যে এখানে কিন্তু একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে। দেখি তো বুঝতে পারছি কিনা, ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসে। এই যে দেখুন এখানে একটা সি দিয়েছিলাম, দেখছেন আরবিট্রারি কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন শেষে, ঠিক এখানেও একটা আসবে না। এখন যেহেতু এই যে এখানে দেখেন এই টার্মটার সাথে লন আছে, এই টার্মটার সাথে লন আছে, তাই আমরা এখানে একটা লন সি আনছি। কেন আপনি তো বললেন আরবিট্রারি কনস্ট্যান্ট যা ইচ্ছা তা দিতে পারেন আপনার মিলানোর সুবিধার্থে বা অঙ্ককে দেখার সুবিধার্থে। এখানে লন সি না দিয়ে আপনি অন্য কিছু দেন, সেটা যদি কনস্ট্যান্ট হয় তাকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার একটা কাজ করি, এখান থেকে এই যে ln x আছে, ln x কে লিখলাম, এর এখানে যে পাওয়ার বেটাটা আছে, আমরা জানি ln এর কাজ হচ্ছে পাওয়ার নিচে নামে নিয়ে আসে। আমরা এখন একটা কাজ করতে চাই যে ln তুমি কেন পাওয়ার নিচে নামে আসছো, তার পাওয়ারকে আবার উপরে দিয়ে দাও, এই যে দিয়ে দিলাম, এখানে ln এর জায়গায় থাকলো। এবার একটা ব্যাপার আবার লিখতে পারি যে ln এই পাশে তুমি চলে আসো, মাইনাস ছিল এই পাশে চলে আসো, আসছে 1 + 3v² 1 এটা ইকুয়ালস টু ln c। ঠিক আছে। এবার যেটা বললো যে ln তুমি আসলে প্লাসে আসো, ঠিক আছে, ln তোমাকে চাইলে আমি এরকম গুণ করে দিতে পারি, এরকম গুণ করে দিতে পারি, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলি, এখানে ln c। এখন একটা জিনিস দেখতে চাই যে বলতেছে যে ln এইটা আর ln c এরা সেম, তার মানে আমরা কি বলতে পারি না যে ভিতরের জিনিস সেম, তার মানে এরকম 3v² 1/3 ইকুয়ালস টু ln c। দেখে তো বুঝছি কিনা। এবার যেটা একটা সমস্যা সেটা হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে কি ভি ছিল, ছিল না, আমরা এটা বাহির থেকে ধরে নিয়ে আসছি, তার মানে এই ভি কে আবার সরাইতে হবে। কেমনে বুঝলাম, ছোটকালের পড়া থেকে বুঝলাম। আমাদের 3.1 দশম শ্রেণী 3.1 সেখানে একটা অঙ্ক ছিল সরল করো, এবং এরকম ছিল, দেখি তো 7a 5b + 3 এরকম স্কয়ার ছিল +2 7a 5b 3, এরপর থাকতে হচ্ছে 6a 7b +9 প্লাস 6a 7b +9 হোল স্কয়ার, এরকম একটা অঙ্ক ছিল না। বলছিলাম যে আমরা কখন ধরি, অঙ্কের মধ্যে যখন দেখি জটিল কোনো কিছু চলে আসে তখন ধরি, আর যদি অঙ্কের মধ্যে কখনো কখনো রিপিটেশন থাকে, বারবার একই জিনিস আসে, তখন আমরা ধরি। এই যে এখানে 7a 5b 3 এটা দুইবার আছে, তখন আমরা কি করছিলাম মনে মনে এটাকে x ধরছিলাম, আর এই যে 6a 7b এটাকে আমরা y ধরছিলাম, তাহলে ধরলে তখন এরকম আসতো x² + 2xy + y²। তারপর এটা সুন্দর করে সরল করছিলাম x + y হোল স্কয়ার। তারপর অঙ্কের মধ্যে তো আসলে xy ছিল না, এই কারণে আবার এই x এর পরিবর্তে আমরা a বসাইতাম, এই যে যা আছে তা বসাইতাম, মানে হচ্ছে 7a 5b + 3 এগুলো বসাইতাম। দেখি তো মনে আছে কিনা। তাহলে ঠিক একই অঙ্কের মধ্যে যদি কোনো কিছু না থাকে, সেটা যদি ধরে নেই, তাকে কি করতে হবে, তাকে আবার সরাই ফেলতে হবে। এটা হচ্ছে সাধারণ বেসিক। ওকে, তাহলে আমরা এখানে এই যে ভি আছে, এই বেটাকে আমাকে সরাইতে হবে। এ হচ্ছে অঙ্কের মধ্যে শুধু শুধু আসে, তাহলে যে কাজটা করি সরাই ফেলি, সেটা হচ্ছে x, এখানে 1 3 y সমান আসলে ধরছিলাম bx, তাহলে এখান থেকে b সমান কত, b সমান y/x, তাহলে সেই কাজটা করে দিলাম, b সমান তাহলে y² x² আসবে, যেহেতু b² আসছে, এখানে 1/3 এখানে c আসবে। আচ্ছা এখানে কি করেছি দেখছেন, এটা তো বলবেন না, c থাকবে শুধুমাত্র। আচ্ছা শুধু c। ওকে, এখন আপনি চাইলে এটাকে লিখতে পারেন, এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে y যুক্ত আকারে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আর কাজ করতে চাচ্ছি না, এই আকারে রাখতে চাচ্ছি। এখান থেকে আবার y সরাতে গেলে কত ঝামেলা, এই কারণে এভাবেই রাখতে চাচ্ছি। এখন এখানে একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, কে সে c। কেন একটা আরবিট্রারি কেন হলো, কারণ এটা যেহেতু ফার্স্ট অর্ডার, এই কারণে। দেখি তো বুঝতে পারছি কিনা। এই যে তার সলিউশন। তো এরকম বিভিন্ন টেকনিক থাকবে, হোমোজিনিয়াস থাকলে এক মেথডে, আচ্ছা সেপারেশন ভেরিয়েবল করে ফেললাম। আচ্ছা কখনো কখনো আমরা চাইলে একটা ইকুয়েশন হোমোজিনিয়াস না, তাকে হোমোজিনিয়াস বানাইয়া তারপরে এইভাবে এই মেথড দিয়ে করতে পারি, কিন্তু আমরা এটা দেখাবো না, এটা অনেক বড়, এটা এমসিকিউতে আসবে না। তাহলে স্যাররা কি হবে, কখনো কখনো কোনো একটা ইকুয়েশন যদি হোমোজিনিয়াস না হয়, তাকে হোমোজিনিয়াস বানাতে পারি,
তারপরে এই যে মেথডটা করলাম y ইকুয়ালস টু vx, এটা দিয়ে আবার পূর্বের ন্যায় অঙ্কটা করতে পারি। তাই এটা দেখেন, এইটাই যদি এত বড় হয় তাহলে ওইটা প্রথমে আমরা তাকে হোমোজিনিয়াস বানাবো, তারপরে করব, কত বড় হবে। এই কারণে এটা আমরা এমসিকিউর জন্য করছি না। তবে এখন যেটা করব লিনিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট। এটাই স্যাররা ভাইবাতে জিজ্ঞেস করে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন বলা হয়, এটা জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো এটা আমরা একটু করতে চাই। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটু লিখে নেন, যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিপেন্ডেন্ট আমি যেভাবে লিখছি এভাবে মুখস্থ করে ফেলবেন। আমি আসলে ফর্মুলা অনুসারে মুখস্থ করা না, বাট একটু ফাজলামি করে বা ম্যাথের সাথে একটু খারাপ ব্যবহার করে আমি এই ফর্মুলাটা শিখি। কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন লিনিয়ার হবে, একদম সহজ কথা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং আমি একদম বাংলা লিখে দিচ্ছি, একদম এভাবে বলবেন স্যারদেরকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ এর পাওয়ার সর্বদা 1 হবে। 2, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কখন আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল বলতে পারবো, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো বলছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভের পাওয়ার সর্বদা 1 হবে। 2 নাম্বার, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট এখানে ভেরিয়েবল লিখে নাই তাই না, ভেরিয়েবল। তো একটা কাজ করে ফেলি, একটু কাজ করি যেহেতু জায়গা আছে। এখানে তাহলে ভেরিয়েবল দিই, ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভের পাওয়ার সর্বদা 1 হবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ কখনো গুণ আকারে থাকবে না। এই দুটো কন্ডিশন যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন পূরণ করে তাহলে সেটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডেরিভেটিভ কখনো গুণ আকারে থাকবে না, এই দুটা কন্ডিশন মানলে তখন তাকে আমরা বলতে পারবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখি তো বুঝতে পারছো কিনা। এই দুটাকে একটু মুখস্থ করে ফেলতে হবে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভের পাওয়ার সর্বদা 1 হবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ কখনো গুণ আকারে থাকবে না। এটা হচ্ছে জাস্ট ইনফর্মাল একটা মানে কথা বললাম। এখন আমরা হচ্ছে একটু ফর্মাল ওয়েতে, মানে স্যাররা যদি জিজ্ঞেস করে তখন আমরা কি বলবো সেটা একটু জানতে চাই, বা কিভাবে সুন্দর করে বলা যায় সেটা একটু দেখতে চাই। তো আমরা একটা ফার্স্ট অর্ডার আমি লিখে ফেলি ডেফিনিশনটা, যে ডেফিনিশন, তারপর আমরা এক্সাম্পল দেখব, তাহলে আমাদের হয়ে যাবে। যে একটা ফার্স্ট অর্ডার, এই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন is called linear। একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা লিনিয়ার বলবো। কখন বলবো? if it can be written in the form, কোন ফর্মে? in the form, বলছে এরকম ফর্মে যে dy dx এখানে আছে হচ্ছে প্লাস py ইকুয়ালস হচ্ছে q, যেখানে এগুলো একটু ইম্পর্টেন্ট বেশি হয়। আর p এবং q আর কনস্ট্যান্টস অর ফাংশন অফ x অ্যালোন, এই কথা মনে রাখতে হবে। p and q এগুলা হতে পারে আর কনস্ট্যান্ট অর ফাংশন অফ x অ্যালোন, শুধু ফাংশন অফ x, নট y হতে পারবে না, আবার ফাংশন অফ x অ্যালোন, এই কথা একটু বলতে হবে। ঠিক আছে, এই কথাটা একটু শুনতে হবে আগে, তাহলে আমরা হচ্ছে এখন বিভিন্ন ধরনের এক্সাম্পল এবং নন এক্সাম্পল নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, তা আমরা কিছু এক্সাম্পল দিই, তাহলে আমরা বুঝতে পারবো। তা এক্সাম্পলে আমরা চলে যেতে চাই, তারপর আমরা আবার আসবো এই ডেফিনেশন গুলাতে বুঝাতে। এক্সাম্পল
একটা এক্সাম্পল দিলাম। ওকে, তো সাপোজ আমি এরকম একটা কি এক্সাম্পল দিতে পারি, কি দিতে পারি, একটু সময় দিতে হবে আমাকে। এক নাম্বার এক্সাম্পল দিলাম এরকম যে dy dx এখানে আছে হচ্ছে প্লাস y, এখানে আছে কি e টু দি পাওয়ার x, একটু দেখতে হবে। ওকে, আগে দেখেন এরকম একটা ব্যাপার থাকবে, আপনি ডেফিনিশনের সাথে মিলান। একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাকে আমরা লিনিয়ার বলবো। ঠিক আছে, লিনিয়ার বলবো, কিভাবে লিনিয়ার বলবো সেটা একটু আগে শুনতে হবে। যে এটাকে আমরা লিনিয়ার বলবো যদি তার ফর্মটা এরকম থাকে। কিরকম ফর্ম? এই যে এরকম একটা dy dx থাকে, সাথে সাথে এরকম p ইন্টু y আর এখানে q, এরকম আকারে যদি থাকে তখন আমরা এটাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনই, কিন্তু তাকে আমরা লিনিয়ার বলবো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে। কিন্তু সত্য হচ্ছে পি আর কিউ কে এখানে হয় কনস্ট্যান্ট হতে হবে অথবা শুধুমাত্র এক্স এর ফাংশন হতে হবে। নাকি বুঝতে পারি নাই? ওকে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা কথা গেল। এবার একটু দেখতে চাই যে এটা কি লিনিয়ার হবে। এক নাম্বার কথা, আমরা যদি আমাদের মতো করতে চাই, আমরা দেখতে চাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ এর পাওয়ার এক আছে কিনা, যদি আমাদের মতো করে দেখতে চাই। একদম এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এবং ডেরিভেটিভ এদের পাওয়ার 1 আছে কিনা, তাহলে এখানে এদের পাওয়ার 1 আছে। সুতরাং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভের পাওয়ার 1, এটা আমরা দেখতে পাইলাম। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখতে চাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ গুণাকারে আছে কিনা। দেখেন তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ গুণাকারে আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ গুণাকারে নাই। সুতরাং এটা কি হবে? লিনিয়ার হবে। আর আমাদের যদি এটার সাথে মিলাইতে চান, যে এটার সাথে এই যে এটা মিলছে, এখানে p হচ্ছে 1, p এর মান হচ্ছে 1 কনস্ট্যান্ট, আর এই যে q যেটা, সেটা কিন্তু e টু দি পাওয়ার x। ঠিক আছে, এটা কিন্তু e টু দি পাওয়ার x, মানে x এর ফাংশন। সুতরাং এটা লিনিয়ার হবে। নাকি আমরা বুঝি নাই? ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা এটা গেল। এরপর আচ্ছা আমরা আরেকটা দিতে চাই। সাপোজ এরকম আছে d2y dx2, আর এখানে আছে হচ্ছে 3dy dx, এখানে আছে 2y equals to 0। আচ্ছা এটা গেল। এবারে একটু দেখতে চাই এখানে যে ব্যাপারটা, যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভের আগে দেখতে হবে y এবং ডেরিভেটিভের পাওয়ার সবার 1 আছে কিনা। দেখেন এটার কিন্তু পাওয়ার 1, এখানে অর্ডার 2, অর্ডার আর পাওয়ার কিন্তু এক না, পাওয়ারকে বলা হয় ডিগ্রি। এটা বুঝতে হবে। এই যে এটার পাওয়ার কিন্তু 1, ঠিক আছে, আর অর্ডার হচ্ছে 2। আমি কিন্তু কখনো বলি নাই যে অর্ডার 1 হইতে হবে, আমি বলছি যে ডিগ্রি বা পাওয়ার এটা 1 হইতে হবে। তাহলে এই যে ডেরিভেটিভের পাওয়ার 1 আছে এবং এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার 1 আছে, এটা মানছে। 2 নম্বরে ডেরিভেটিভ এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণাকারেও নাই। সুতরাং এটা কি হবে? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। দেখি তো বুঝতে পারছে কিনা। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা কিছু নন এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে পারবো। নন এক্সাম্পল, আচ্ছা সেটা এরকম আছে dy dx, এখানে আছে y স্কয়ার ইকুয়ালস টু 0। এবার এটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না। কেন? কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ারই আছে 2, এখানে হবে না। ওকে, আমরা কি বুঝাইতে পারছি? আচ্ছা এটা আরেকটা এক্সাম্পল দিই। আরেকটা এক্সাম্পল দিতে পারি। 2 নাম্বার, সেটা হচ্ছে এরকম আছে d2y dx2, এখানে আছে হচ্ছে dy dx, এটা হচ্ছে আপনার 2 ইকুয়ালস টু আছে sin x। ওকে ওকে, এখন যেটা যে এটা কি আসলে আপনার লিনিয়ার কিনা, কি বলছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভের পাওয়ার সবসময় অন হতে হবে, যে এটার পাওয়ার আছে 2। সুতরাং এটা কি হবে না, এটা কি হবে না,
এটা হচ্ছে আপনার লিনিয়ার হবে না। দেখি তো বুঝতে পারছি কিনা, এটা আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের এক্সাম্পল গেল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমার এই এক্সাম্পলগুলো গেল, চলে গেল। আচ্ছা, এরপরে আমরা এটাকে সলভ করতে গেলে যে আসলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তো আমরা চিনলাম, কিন্তু এটাকে সলভ করতে গেলে আমরা কিভাবে কাজ করি সেটা তো বলতে পারেন যে আসলে এটাকে কিভাবে কাজ করি। বলছে এটাকে সলভ করতে গেলে আমাকে একটা ব্যাপার লাগে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগে। কি লাগে? এটাকে সলভ করতে গেলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগে। তো আমাকে মনে রাখতে হবে যখনই আমরা পড়বো যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের একটা ব্যাপার আছে। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নামে একটা ব্যাপার আছে। আমরা একটু লিখতে চাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নামে একটা ব্যাপার আছে। এখন প্রশ্নই হতে পারে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি। আমরা এখন শিখতে চাই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তারপর আমরা যাব যে কিভাবে আসলে সলভ করে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর আছে। সেটা কি? যে যাকে দ্বারা আসলে একদম সহজ ভাষায় বললে যে একটা ব্যাপারকে দ্বারা যদি আমরা গুণ করি, তারপর যদি আমাদের জন্য ইন্টিগ্রেশন করাটা সহজলভ্য হয়ে যায়, তখন ওই ব্যাপারটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এটা একটু লিখি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা ইজ এ ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, ইজ আ factor which makes an expression directly integrable after multiplying by it। অর্থাৎ আমরা যদি এমন একটা জিনিস আছে, সেই জিনিসটার দ্বারা যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা গুণ করে দেই, তখন আমাদের জন্য ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আসলে সলভ করা বা ইন্টিগ্রেশন করা আমাদের জন্য সহজ হয়ে যায়। ওই ব্যাপারটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবং মনে রাখতে হবে যখন আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাই, তখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের দরকার হয়। এবং এইটার ক্ষেত্রে আগে এটা একটু বুঝে নেন, এই ইকুয়েশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে সেটা আমরা একটু বলে দিই জেনারেল। হ্যাঁ, এটার ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা সংক্ষেপে লিখি আইএফ। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা হবে ই টু দি পাওয়ার, এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দিতে হবে, তারপর যেটা দিবেন সেটা হচ্ছে তারপর দিতে হবে হচ্ছে আপনার এটা যে পি কি কে পি হচ্ছে, মনে আছে পি হচ্ছে কি? পি হচ্ছে কি? পি ইজ এ ফাংশন অফ এক্স, ঠিক আছে, অথবা কনস্ট্যান্ট। এই যে এখানে এইটার দিকে তাকাইতে হবে, ইনটু ডিএক্স। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। কিন্তু যদি এইটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম না হয়, এরকম হইতো, দেখাই এটা কি, এখানে পি, এখানে এক্স, এখানে থাকবে কিউ, তখন আমরা কি বলতাম? এটা কি লিনিয়ার হবে? বলছে এটা লিনিয়ার হবে, এইটাকেও লিনিয়ার বলতে পারবো, তবে একটা শর্ত আছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, ঠিক আছে। এই যে এখানে তাকান, এদিকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, এই কারণে এই যে পি দেখতেছেন, এই যে কিউ দেখতেছেন, এরা সবাই ফাংশন অফ হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই হয়ে গেছে, তাহলে এই যে পি, এই যে কিউ, এদেরকে কি হইতে হবে? পি আর কিউ হয় কনস্ট্যান্ট হইতে হবে, অথবা ফাংশন অফ ওয়াই ওনলি, আর কিছু হইলে হবে না, আবার ওটা নন লিনিয়ার হয়ে যাবে। তাহলে এই যে পি আর কিউ কে ফাংশন অফ ওয়াই ওনলি হতে হবে। দেখি তো বুঝতে পারছি কিনা এখন, এটা দেখছেন? ঠিক আছে। আচ্ছা, আর এখানে এই দেখেন, এখানে ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুই জায়গায় থাকবে, এই যে এক জায়গা, এই যে এক জায়গা। এখানে দেখেন এই যে এক জায়গা ওয়াইতে আছে, আর এই যে এক জায়গা। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইফেক্টটা তিন জায়গায় থাকবে, এই যে এক জায়গা, দুই জায়গা, পি, আর এই যে কিউ একটা, তিন জায়গা। হ্যাঁ, এটা মনে রাখার একটা টেকনিক বলছি, মানে কিভাবে মনে রাখবেন। এই যে এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন মানুষের বাসস্থান বেশি, এই কারণে তিনটা বাসস্থান। আর এখানে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে দুইটা,
জায়গায়। ওকে, এখানের ক্ষেত্রে দেখেন এই যে ইন্ডিপেন্ডেন্ট এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়, এটা মনে রাখার একটা টেকনিক। এই ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? এটার ক্ষেত্রে বলছে, এটার ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার, এই যেখানে আমরা দেখতে চাই পি, পি ইজ এ ফাংশন অফ কি? ওয়াই অনলি, তার মানে এখানে ডি ওয়াই আসবে। দেখি তো বুঝছে কিনা? ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা গেল। এখন আমরা একটা ম্যাথ দেখতে চাই, ছোটখাটো একটা ম্যাথ দেখতে চাই, আমরা একটা ম্যাথ দেখতে চাই, ছোটখাটো একটা ম্যাথ দেখতে চাই, যেটা আসলে আমাদের জন্য সহজ হবে। যেমন আমাকে বলে দিল যে সলভ এটা dy dx 1 বাই dy dx প্লাস 1 বাই y x, না না এটা হবে না, বরং 1 বাই x y ইকুয়ালস টু x স্কয়ার। আমি একটু দেখতে চাই এটা কি কোনো সমস্যা আছে কিনা। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভের পাওয়ার সবসময় অন আছে, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ গুণ আকারে নাই। আর যদি আমরা ওদের মতো সাজাতে চাই, আমাদের যে লাস্ট একটা ডেফিনিশন শিখছিলাম যে এটা dy dx আছে, ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুই জায়গায় থাকবে, এই যে একটা আছে আর এখানে একটা আছে, আর বাকি জায়গায় তিন জায়গায় থাকবে, এই যে একটা, দুইটা, এই যে তিনটা, ঠিক আছে। তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, কি বললাম, এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো এটা আমরা করে ফেললাম। তো এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা বলছিলাম যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, একে সলভ করতে গেলে আমাকে আসলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে। তো এটার ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিভাবে ক্যালকুলেট করব? বলছি ই টু দি পাওয়ার এই যে এটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 বাই x, এরপর dx। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে করলে কি আসে? এটাকে করলে আসবে ই টু দি পাওয়ার এখানে ln x, তাই না? ln x আছে না? আচ্ছা, তাহলে এটাকে করলে আসবে x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা পাইলাম সেটা হচ্ছে আসলে x। এই x দ্বারা আমি হচ্ছে এবার এই যে এটাকে যদি আমি 1 নং ধরি, এই 1 নংকে গুণ করে দেব। আমি কিন্তু বলছিলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, যদি আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ওই যে একটা যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তাকে গুণ করে দেই, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করা আমাদের জন্য সহজলভ্য হবে। তাহলে আমি একটু দেখতে চাই, তো মাল্টিপ্লাই আমরা আগে দেখতে চাই গুণ করে 1 বাই দা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে আমরা কি পাই? বলছি আমরা পাই এরকম, ওই যে গুণ করতেছি কিন্তু দেখেন x dy dx, এখানে থাকবে x x কাটা গেলে থাকবে y, আর এখানে থাকবে হচ্ছে x কিউব, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে যেটা লিখতে পারি দেখেন তো, এটাকে আমরা এরকম লিখতে পারি dx অফ xy। দেখেন পারলে এটাকে এখন u ইনটু v এর ফর্মুলা নেন, তাহলে এটা পাবেন, এই লাইন পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এটা লিখতে পারি x কিউব। আচ্ছা, আরেকটা কাজ করে ফেলি। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, যে আমাদের এখন আমরা ইন্টিগ্রেশন করব। কতবার করতে পারবো ইন্টিগ্রেশন? একবার, কারণ এটা ফার্স্ট অর্ডার। ওকে, আমরা একবার ইন্টিগ্রেশন করে ফেলি ddx, এখানে আছে xy, ঠিক আছে, আমরা x এর সাপেক্ষে করছি, এখানে আমরা x কিউব dx। তাই আমরা জানি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কাটাকাটি চলে যায়, তো এখানে থাকবে হচ্ছে xy, এখানে থাকবে হচ্ছে ব্যাপারটা কি, এখানে থাকবে হচ্ছে আমরা জানি x টু দি পাওয়ার 4/4 প্লাস একটা কনস্ট্যান্ট c। এখান থেকে আমরা এটাকে এভাবে লিখবো যে আসলে 4 দিয়ে গুণ করে দিই, 4xy ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে একটা সাম কনস্ট্যান্ট বসাই দিতে পারি, তাই না? কি করলাম, ঠিক আছে কি? দেখি 4x, একটা কাজ করি, এটাকে একটা কাজ করি, এখান থেকে একটা মাইনাস হবে, হ্যাঁ, x টু দি পাওয়ার 4, আর এখানে এই সিটা করে ফেললাম 4c। আচ্ছা, 4c কি? এখানে একটা 4c আসবে, ঠিক আছে, বাট 4c একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা আবার একটা কনস্ট্যান্ট লিখলাম এই কারণে। তো এটাই হচ্ছে আমাদের আনসার হবে। দেখছেন কত সহজ হয়ে গেল, ঠিক আছে। ওকে, যদিও এর জন্য একটা শর্টকাট মেথড আছে, যে এই যে মাল্টিপ্লাইং করলাম না, এটা আর করা লাগবে না, বুঝছে? সলিউশন আপনি ইন্টিগ্রেট শর্টকাট মেথডটা শুনেন, শর্টকাট মেথড এখানে লিখে দিচ্ছি, শর্টকাট মেথড আচ্ছা, এটা একটু শুনেন। শর্টকাট মেথড সেটা হচ্ছে, শর্টকাট মেথডটা একটু দেখেন। যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখেন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন আপনি কাজটা করবেন, এক নম্বরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে ফেলবেন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে ফেলছেন না, তারপর জেনারেল সলিউশনটা যেটা হবে,
জেনারেল সলিউশন, এটা ইকুয়ালস টু যেটা আসবে সেটা হচ্ছে এরকম 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন, এখানে কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে বাকিটুকু পারতে হবে। এখন এখানে দেখেন, এখানে কার সাপেক্ষে করবেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, এই যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করবেন বলছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি এক্স এর হয় তাহলে এক্স এর সাপেক্ষে করবেন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি ওয়াই এর হয় তাহলে ওয়াই এর সাপেক্ষে করবেন। এটা হচ্ছে শর্টকাট রুল। ঠিক আছে, আচ্ছা এটা শর্টকাট রুল জেনারেল সলিউশন পাওয়ার। চাইলে আমরা এই যে এই ম্যাথটা করে দেখতে পারি, এটা দিয়ে আপনারা করে দেখতে পারেন, দেখবেন অবশ্যই মিলবে, অবশ্যই কি হবে মিলবে। তাহলে এটা কি গেল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপর পরবর্তী দিন হচ্ছে আমরা পরবর্তী দিন এই যে বাকি দুটো আছে এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আবার দেখা।